নমস্কার, আমার নাম সৌরভ মুখার্জি। আমি পেশায় ডাক্তার। আমি কাজ করি মহৎপুর নামক একটি গ্রামে। আজ গত ৩ বছর হয়ে গেল এই গ্রামে একটি হাসপাতাল হয়েছে। আগে একটি ছোট ডিসপেন্সারি ছিল। আমার এমবিবিএসের ইন্টার্নশিপ কমপ্লিট করে আমার এখানেই প্রথম পোস্টিং। নিজের প্রশংসা করছি বলে মনে হবে, তবে আজ এখানে যে হাসপাতাল হয়েছে এটার মেন উদ্যোগ কিন্তু আমারই। যখন ভাবলাম একটা ডায়েরি লিখব এবং আমার জীবনের প্রত্যেকটা ঘটনা আমি তুলে ধরব, তখন এই হাসপাতাল তৈরি হওয়ার পেছনের যে কারণটা সেটা অবশ্যই আমার উল্লেখ করা উচিত। এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। এটাও বলা উচিত বেশ ভয়ঙ্কর এবং দুঃখের ঘটনা। কি ঘটেছিল সেটাই আজকে আমি তুলে ধরতে চাই আপনাদের কাছে। তখন আমি মহৎপুরে এসেছি 10 মাস হয়ে গেছে। তখন একটি ছোট্ট ডিসপেন্সারি এখানে। আগে একটি ডাক্তার ছিলেন, তার পোস্টিং হয়ে যায় অন্য জায়গায়, আমি তার জায়গায় চলে আসি। তখনও অতটা এক্সপিরিয়েন্স আমার হয়নি। তখন আমার বয়স আন্দাজ ওই 27-28। পড়াশোনা চলছে, সাথে সাথেই আমি রুগীও দেখছি। তখন আমার সঙ্গে একটি চাকর ছিল। চাকরের নাম রামু, কাজের ছেলে। যা বলতাম এনে দিত। আর এই ডিসপেন্সারিতে একটি ছোট রান্নাঘর ছিল, সেখানেই আমি রান্না করতাম। শোয়ার ব্যবস্থাও ছিল পাশে, সেখানেই আমি শুতাম। তো ডিসপেন্সারিও বলা যেতে পারে, আমার বাড়িও বলা যেতে পারে। যে দিনের কথা বলছি সেই দিনও দৈনন্দিন দিনের মতনই 7:30টার মধ্যে পেশেন্ট দেখা হয়ে গেছে। আমি আর রামু বসে আছি। হঠাৎ রামু বলে উঠল, বাবু, মনে হচ্ছে আর আর কেউ আসবে না। তাহলে আজকের মতো বন্ধ করে দিই। আমি বললাম, এটা কি বলো, এত তাড়াতাড়ি বন্ধ করে দেবো? এখনো তো বলা যায় না, আসতে পারে তো লোকে। রামু বলে উঠল, না বাবু, আর তো কেউ আসে না। 7:30টার পর এমনিও এখানে লোকে শুয়ে পড়ে, আর কেউ নাম লেখাবে না। আর আপনাকে তো আমি অনেকবার বলেছি যে 7:30, ম্যাক্সিমাম 8:30, তার বেশি একদম আলো জ্বালিয়ে থাকবেন না। আমি ভাবলাম সত্যি রামু এই এক কথা 10 মাস ধরে বলে আসছে। কেন যে বলে বুঝতে পারি না, আর আমার ঘুমও আসে না এত তাড়াতাড়ি। আর তখন তো এই গ্রামের হাওয়া আমার গায়ে লাগেনি। আমার ঘুম আসতে আসতে সেই 12টা বাজে। আমি রামুকে বলে উঠলাম, শোনো রামু, বলা তো যায় না, অনেকেরই রাতে কোনো শরীর খারাপ হতে পারে, হার্টের সমস্যা হতে পারে বা কিছু হতে পারে। তখন চিকিৎসা তো আমাদেরকেই করতে হবে। আর ডাক্তারের ডিউটি কোনো দিন শেষ হয় না, ওটা 24x7, 24 ঘন্টা 7 দিন, বুঝতে পারলে? রামু দেখলাম আমার কথা শুনে আরও হতাশ হয়ে পড়ল। ও আবার আমাকে বোঝানোর চেষ্টা করলো, না বাবু, এ আপনাদের শহর না, এই গ্রাম, এরপরে কেউ আসবে না। আর শুনুন বাবু, একটা কথা আপনাকে বলে রাখি, আগের দুদিনও দেখেছি আপনি রাতে রাতে আলো জ্বালিয়ে বসে থাকেন। আর একটা জিনিস, কেউ যদি আমি যাওয়ার পর ঠক ঠক করে দরজা খুলবেন না, একদম খুলবেন না। আমি বলে উঠলাম, কেন, সে যদি পেশেন্ট হয় আমি খুলবো না দরজা? এটা কি বলছো তুমি রামু? না বাবু, পেশেন্ট এরকম হয় না, এরকম এই সময় কেউ আসবে না। আপনি খুলবেন না, আপনাকে আমি বলে রাখলাম, দোহাইয়া, আপনি খুলবেন না। রামু দেখলাম আমাকে রীতিমতো জোরাজুরি করা শুরু করেছে। আমি ভাবলাম ওকে বাড়ি পাঠাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি খুলবো না, তুমি এখন যাও, বাড়ি যাও। যাচ্ছি বাবু, যাচ্ছি। আচ্ছা রামু, ব্যাপারটা বলো তো কি? তুমি বারবার কেন আমাকে আটকাও বলো তো? কি হয়েছে, কি মানে এখানে কি ঘটনা ঘটেছে যার জন্য তুমি বলো এই বন্ধ করো না, এই করো না, এত নিয়ম? রামু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, সব কিছু আর কি আপনাকে বলা যাবে? আপনি শহরের ছেলে, বিজ্ঞানের ছাত্র, আপনি কি আর আমার কথা বিশ্বাস করবেন? থাক বাবু। আমি বুঝতে পারলাম রামু কোন দিকে কথাটা নিয়ে যাচ্ছে। হেসে উঠলাম, নিশ্চয়ই তুমি ভূত প্রেতের কথা বলতে চাইছো। ও রামু, সত্যি? ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, যদি কেউ ঠক ঠক করে আমি দরজা খুলবো না, আর খুললেও আমি তোমাকে ডেকে নেব। ঠিক আছে, সবচেয়ে প্রথম তোমায় ডাকবো, তারপর যাও, এবার বাড়ি যাও। রামু চলে যাওয়ার পর আমি ভাবলাম রান্নাটা করে নিই। রান্না করার সময় দেখলাম যে আজকে রামু মাংস এনেছে। জমিয়ে কষিয়ে রান্না করলাম মাংস।
মাংস ভাত খেয়ে সবে একটু শুয়েছি। সময় কটা হবে, 10:30 কি 11টা। হঠাৎ দেখি দরজা কেউ ধাক্কাচ্ছে জোরে, আবার জোরে ধাক্কা। আমি জিজ্ঞেস করে উঠলাম, কে? দাদা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজাটা খুলুন ডাক্তারবাবু। আমি সুখেন সুখেন। কে সুখেন? বুঝতে পারলাম না। সুখেন নামটা প্রথম শুনলাম। এই গ্রামে তো কোনোদিন এরকম নাম শুনিনি। কি ব্যাপার, কি চাই আপনার? ডাক্তারবাবু বাঁচান, ডাক্তারবাবু বাঁচান, আমাদের বাড়িতে সবাই মরে যাবে ডাক্তারবাবু, আমাকে বাঁচান, দরজাটা খুলুন ডাক্তারবাবু। বুঝতে পারছিলাম না। খুলবো দরজা? চোর ডাকাতের উপদ্রব হতেই পারে, বলা যায় না এই পাড়া গ্রামে। তবে এখানে দামি জিনিস বলতে তো কিছুই নেই। গিয়ে দরজাটা খুলে দেখলাম একটি 30 বছরের যুবক দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে নাকি? আরে ডাক্তারবাবু আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমার বাড়িতে আমার সবার শরীর খারাপ ডাক্তারবাবু, জানি না কি খেয়েছে ডাক্তারবাবু, রক্ত বমি হচ্ছে, আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাদের বাড়ির লোকদের বাঁচান, আপনিই পারবেন ডাক্তারবাবু, আপনি তো ভগবান, বাঁচান, চলুন আমার সাথে চলুন ডাক্তারবাবু, আমাকে আমাদের বাড়ির লোকদের বাঁচান ডাক্তারবাবু। তুমি থাকো কোথায়, কি ব্যাপারটা কি, মানে তুমি এসছো কোথা থেকে? তোমাকে তো আগে দেখিনি কোথাও। আমি বলে উঠলাম। ডাক্তারবাবু আমি পাশের গ্রামে থাকি, বেশি দূর না, 10 মাইল বেশি। খুব শরীর খারাপ সবার ডাক্তারবাবু, আপনি না গেলে হয়তো মারা যাবে ওরা, ডাক্তারবাবু বাঁচান। লোকটা প্রায় কাঁদতে কাঁদতে পায়ে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে তুললাম, তুলে নিয়ে গিয়ে ভেতরে ঢোকালাম, ওকে বসালাম। আমিও বসলাম সামনে। এত রাত্রিরে যাওয়াটা তো অসম্ভব, কোনো গাড়ি ঘোড়াও নেই। লোকটাও দেখলাম হেঁটেই এসেছে। আমি জিজ্ঞেস করলাম লোকটাকে, কি ব্যাপার বলো তো, খুলে বলো, কার কি হয়েছে বলো তো, তোমার কিছু হয়েছে কি? আগে না ডাক্তারবাবু, আমার কিচ্ছু হয়নি, আমি ছিলাম ওনার কালকে বাড়ি। আমার মা বাবা দাদা আর বোনের খুব শরীর খারাপ, সবার রক্ত বমি হচ্ছে ডাক্তারবাবু, কিচ্ছু খেতে পারছে না, উঠতে পারছে না, জানি না কেউ কিছু খাই দিল কি না, ওদের বাঁচান ডাক্তারবাবু, আপনি ছাড়া কে বাঁচাবে বলুন ডাক্তারবাবু, আমার সাথে চলুন আমার বাড়িতে, চলুন ডাক্তারবাবু। আচ্ছা দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, শোনো, আমাকে একটু সময় দাও, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। রক্তবমি হচ্ছে তো, হয়তো ফুড পয়জনিং হয়েছে। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, তুমি এই ওষুধ আনার ব্যবস্থা করো। কৃষ্ণনগরে সব কিছু পেয়ে যাবে, এই গ্রামে হয়তো পাবে না, কৃষ্ণনগরে যেতে হতে পারে তোমাকে, একটু গিয়ে ওখান থেকে আনতে হতে পারে। আমি ওষুধ লিখে দিচ্ছি, দাঁড়াও। আমি এই বলে তাড়াতাড়ি আমি ওষুধ লেখা শুরু করলাম। তখন দেখি লোকটা আবার সেই একই রকমভাবে কান্না জুড়ে বসলো। ডাক্তারবাবু লিখলে কিচ্ছু হবে না ডাক্তারবাবু, ওষুধ আপনাকে যেতে হবে, ওদেরকে দেখতে হবে ডাক্তারবাবু, দেখে ওষুধ দিন ডাক্তারবাবু, আপনি যদি না দেখেন ডাক্তারবাবু কে দেখবে, বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমার পরিবার ভেসে যাবে ডাক্তারবাবু, বাঁচান। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এরম করো না, আমি দেখছি। লিখতে লিখতে হঠাৎ দেখলাম আমার পেনের ঢাকনাটা পড়ে গেল নিচে। বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না, লোকটা এমন করছে। তাড়াতাড়ি গিয়ে পেনের ঢাকনাটা তুলতে গিয়ে হঠাৎ আমার নজর গেল লোকটার পায়ের দিকে। একটা ঠান্ডা শীতল স্পর্শ যেন আমার শির ধারাবে প্রায় মাথায় গিয়ে আঘাত করল। লোকটার পায়ের দিকে তাকিয়ে আমি যা দেখলাম, জানি না আমি সেটা বর্ণনা করতে পারবো কিনা। পাটা দেখে মনে হলো কোনো 100 বছরেরও উপরে কোনো বয়স্ক একটি মানুষের পা। বড় বড় লোম, নখ মনে হয় কোনোদিন কাটা হয় না, আর পাটা যেন অস্বাভাবিকভাবে পেছনের দিকে ঘুরে আছে। মুখ বা হাতের চামড়ার সঙ্গে পায়ের চামড়ার কোনো মিল নেই। ভয় লাগা শুরু হলো, সত্যিই ভয় লাগা শুরু হলো। পেনের ঢাকনাটা তুলে স্বাভাবিক থাকার চেষ্টা করি। দেখলাম তখনও লোকটা কাঁদছে আর বলেই যাচ্ছে আমার সঙ্গে যাওয়ার কথা। আমি পুরো লেখাটা লিখলাম, লিখে লোকটাকে বললাম, দেখুন ব্যাপারটা হলো যে এখন যাওয়াটা না আমার পক্ষে সম্ভব না। আপনি যদি ওষুধগুলো কিনে নেন একটু সুবিধা হয়, বুঝেছেন কি না? আমার একটু মানে সারাদিন তো একটা খাটনি গেছে তো, তাই এই নিন ওষুধগুলো, আপনি কিনে পেয়ে যাবেন সব ওষুধ
কৃষ্ণনগরে। আমার দেখলাম কথা বলতে গিয়ে কথা আটকাচ্ছে। লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারবাবু এমন করবেন না ডাক্তারবাবু, চলুন আমার সাথে ডাক্তারবাবু, চলুন। আমি, আমার পরিবার ভেসে যাবে ডাক্তারবাবু, আপনি না গেলে। ওদেরকে বাঁচিয়ে নিন, আর কোথায় পাবো ডাক্তার, বাঁচান ওদেরকে ডাক্তারবাবু। এবার কি বলবো বুঝতে পারছিলাম না। এবার মনে হচ্ছে যেতেই হবে। আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, আপনি এগোন, আমি 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 আসছি, আমি আপনার পেছন পেছন আসছি। লোকটা দেখলাম উঠল, তারপরে পেছন ফিরে দরজার দিকে বেরিয়ে গেল। আমিও পেছন পেছন এগোতে লাগলাম, ওই রাতের যা জামা কাপড় পরেছিলাম ওই পরে। যাওয়ার সময় লোকটার পিঠের অংশটা আমার চোখে পড়ল, সেই কালো চামড়া যেন পিঠ জুড়ে, আর পাটাও ঘোরানো। বেরিয়ে পড়েছি বাইরে, বুঝতে পারছি না কি করব। পালিয়ে যাব, ভেতরে ঢুকে পড়বো, দরজাটা আটকে দেবো, সেটাই সেটাই কিন্তু লোকটা আমায় ধরে ফেলবে, লোকটা ধরে ফেলবে। তখনই একটা মাথায় বুদ্ধি খেলে গেল। বলে উঠলাম, দাদা বলছিলাম আমার আমার ঘড়িটা না আমি ফেলে এসেছি বুঝেছেন ভেতরে। আমি ঘড়িটা পরে আমি আসছি, আপনি এগোতে থাকুন, আমি আসছি, একটা মিনিট। এই বলে জোরে দৌড়ালাম পেছনের দিকে, গিয়ে করে দরজাটা আটকে দিলাম। তারপরে একটি গলার আওয়াজ যা শুনতে পেলাম আমি। কিরে, চলে গেলি কেন? চলে গেলি কেন? তোকে আমি আজকে নিয়ে যেতে এসেছিলাম। ঠিক আগের ডাক্তারের ভুল চিকিৎসায় আমার বাড়ির 4 জন মারা যায়। আজকে তোর মৃত্যু আমার হাতেই লেখা ছিল। তুইও মরতিস আমার হাতে আজকে, যদি না তুই চলে যেতিস ঘরে। তুইও মরবি ঠিক আমার হাতে। এই আওয়াজ শুনে আমার আর নিজের ওপর কোনো কন্ট্রোল থাকলো না। মনে হলো এবারই পড়ে যাব। চোখের সামনে অন্ধকার, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পড়ে গেলাম নিচে। মাথায় একটা ঠোকা লেগে কখন জানি না জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান যখন হলো, ভোরের আলো ফুটে উঠেছে, জোরে কড়া নাড়ছে কেউ একজন। বাবু, ও বাবু, দরজাটা খুলুন বাবু, বাবু আপনার কিছু হলো? বাবু, দরজাটা খুলুন বাবু, কিছু হলো নাকি আপনার? বাবু খুলুন, দরজাটা খুলুন। বুঝতে পারলাম রামু। তো আমার উঠে দরজা খোলার মতো আর সেই জোর গায়ে ছিল না। কি করে খুলবো দরজা? চোখের সামনে দেখলাম রামু এবং 2টো লোক দরজা ভেঙে ঢুকে আসতো। বাবু, বাবু উঠুন, উঠুন, কি হলো আপনার? আপনি না মেঝেতে শুয়ে আছেন কেন বাবু? বাবু কি হলো আপনার? উঠুন উঠুন বাবু, উঠুন উঠুন। কি যে হলো? এই যে আমি বলতাম আপনি আপনাকে সময় মতো শুয়ে পড়েন। কি যে করেন আপনি? ঘরের আলো এখনো জ্বলছে, কি অবস্থা আপনার? উঠুন উঠুন, মাথা টাথা ঘুরে গেছিল নাকি? কি হয়েছিল আপনার? বললাম, একটু জল, একটু জল। বাবু আনছি আনছি আনছি। এই বলে রামু আমার জন্য 1 গ্লাস জল এনে দিল। জলটা খেয়ে যেন ধরে প্রাণ ফিরে পেলাম। তারপর আস্তে আস্তে যখন একটু বল পেলাম, রামুকে জিজ্ঞেস করলাম, রামু, এই সুখেন দাস লোকটিকে একটু বলবে? রামুর মুখ দেখলাম কালো হয়ে গেছে। ধরাপ করে রামু পাশের বিছানায় বসে পড়ল। এ নাম আপনি কোথা থেকে শুনলেন বাবু? যেটার কথা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না। আমি একটু রেগে গেলাম রামুর উপর। আমার জানাটা দরকার, এই লোকটি কে? 5 বছর আগেকার ঘটনা। সুখেন দাস পাশের গ্রামের একটি লোক। ওর পরিবারে 5 জন। ও, ওর মা, ওর বাবা, ওর দাদা আর ওর বোন। সুখেন অন্য অন্য গ্রামে গিয়ে কাজ করত।
আর ওরা 7 জন ওখানেই থাকতো। সুখেনের সঙ্গে পাশের বাড়ির সুমনের সঙ্গে জমি জামা নিয়ে যা ঝামেলা হয় বুঝতেই পারছেন। কে জানে জানি না, হঠাৎ সুখেন একদিন রাত্রির বেলা ছুটে আসে, এই বলতে বলতে আসে যে ওদের কুয়োতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, সেই জল খেয়ে ওর পরিবারের সবাই সবাই ভেতমি করছে। ডাক্তারবাবুকে ডাকতে এসেছিল সুখেন, তখন অনেক পেশেন্ট, ডাক্তারবাবু কি করে যাবে? যতক্ষণে গেছে ততক্ষণে 4 জনই মায়েরা গেছে। সুখেন পাগল হইয়া গেছিল। তার হয়তো আর 1 বছর সুখেন বেঁচে ছিল। তারপর সুখেনের মৃতদেহ ওই কুয়ো থেকেই পাওয়া যায়। ও আত্মহত্যা করেছিল, পরিবারের শোকে আত্মহত্যা করেছিল সুখেন। রামু কান্নায় ভেঙে পড়ে। আমিও বুঝতে পারি আজ যে কেন সুখেনের আত্মা মাঝে মাঝে আসে আর যায়, যার জন্য রামু আমাকে বারবার বলতো লাইট অফ রাখতে। হয়তো সুখেনের আত্মা ভাবতো লাইট অন দেখে যে ডাক্তার এখনো আছে, ডাক্তার এখনো কাজ করছে। ওর আশা এখনো ছিল যে ওর বাড়িতে গিয়ে সে বাঁচাবে তার পরিবারের লোককে। এই ভেবে আমি সেই দিনই দুপুরের ট্রেন ধরে কলকাতায় চলে যাই। গিয়ে আমি আমার সিনিয়র ডাক্তারকে বলি যে আমাদেরকে গভর্নমেন্টের কাছে চিঠি পাঠানো উচিত সবাই মিলে, যে মহৎপুরে একটি ছোট হাসপাতাল খোলা উচিত, ওখানে লোকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আর এটাও ঠিক করি সুখেনের একটি সমাধি করব, যা বলা সেই কাজ। তার 1-1.5 বছরের মধ্যেই একটি ছোট হাসপাতাল খোলা হয় সেখানে। এখন সেই হাসপাতালে 3-4 জন স্টাফও রয়েছে এবং আরও 2টি ডাক্তার রয়েছে। একটি উদ্দেশ্য, সুখেনের মতো যেন আর কেউ মারা না যায়। আরও এত বছর হয়ে গেল, সত্যি আর কোনো সমস্যা নেই এই গ্রামে, আর সুখেনের আত্মাও আর আমাদেরকে দেখা দেয়নি। নমস্কার, আজকে শুনলেন মহৎপুরের সেই রাত। গল্প অনুবাদে টিম মনের কথা, সৌরভ মুখার্জি এবং রামুর ভূমিকায় আমি শুভম সরকার, সুখেন দাসের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ। শুনতে থাকুন মনের কথা। আবার পরের সপ্তাহে নিয়ে চলে আসবো আরেকটি নতুন গল্প। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। শুনতে থাকুন মনের কথা। গুড বাই, আনটিল নেক্সট টাইম।